সুপ্রিয় দর্শক, 7 সেকেন্ডের অস্পষ্ট ফুটেজই খুনি পর্যন্ত পৌঁছে দিল গোয়েন্দাদের। গুলির শব্দ থেমে যাওয়ার আগেই ব্যস্তনগর ঢাকার 16 গুলি ফাঁকা হয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির। হামলাকারীরা কোথা থেকে এলো, কোন পথে চলে গেল, কিছুই স্পষ্ট ছিল না। আশপাশের ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার ফুটেজ ঘেটেও শুরুতে কোনো নির্ভরযোগ্য সূত্র পাচ্ছিল না টিভি। প্রত্যক্ষদর্শীরাও দিতে পারেননি নির্ভরযোগ্য কোনো বর্ণনা। বলছিলাম স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মুসাব্বিরের মৃত্যুর কাহিনী। ঠিক কিভাবে ধরা হলো খুনিকে জানলে শিউরে উঠবেন। প্রত্যক্ষদর্শীরাও যখন দিতে পারেননি নির্ভরযোগ্য কোনো বর্ণনা, ঠিক তখনই একটি অস্পষ্ট ভিডিওতে ধরা পড়ে 7 সেকেন্ডের একটি দৃশ্য। ডাস্টবিনের আড়াল থেকে উকি দেয়া এক ব্যক্তি কানে ধরা মুঠোফোন। সেই দৃশ্যই পরে খুলে দেয় পুরো হত্যাকাণ্ডের জট। গত 7 জানুয়ারি রাত 8টা 20 মিনিটের দিকে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় আহসানুল্লাহ ইনস্টিটিউটের সামনে গুলিতে হত্যা করা হয় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে। তার সঙ্গে থাকা সুফিয়ান ব্যাপারী মাসুদ তাকে বাঁচাতে এগিয়ে এলেও তাকেও গুলি করা হয়। এই ঘটনায় আজিজুরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। এই শনাক্তকরণ ও গ্রেপ্তারের পুরো প্রক্রিয়াটি তদারকি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছিলেন। রহস্য উদ্ঘাটনে ডিবির একাধিক দল একযোগে কাজ করেছে। তদন্তে নেমে ডিবি কর্মকর্তাদের সংগৃহীত একটি ফুটেজ দেখা যায়। মুসাব্বির গলিতে ঢোকার ঠিক আগে ডাস্টবিনের আড়াল থেকে এক ব্যক্তি উকি দিচ্ছেন। তার কানে মুঠোফোন ধরা, এমনটাই মনে হয়। দৃশ্যটি স্থায়ী হয় মাত্র 7 সেকেন্ড। তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দাদের ধারণা তৈরি হয় ওই ব্যক্তি হয়তো কারো সঙ্গে কথা বলছিলেন, আর সেই কথোপকথনের মধ্যে জানানো হচ্ছিল মুসাব্বিরের অবস্থান। ফুটেজটি এতটাই অস্পষ্ট যে প্রথমে কোনো কিছুই নিশ্চিত হওয়া যাচ্ছিল না, কিন্তু তদন্তকারীরা ফুটেজটি আলাদা করে বিশ্লেষণ শুরু করেন। এরপর প্রযুক্তি নির্ভর অনুসন্ধান শুরু হয়। ওই 7 সেকেন্ডের মধ্যেই গলি ও আশপাশ এলাকায় কারা ফোনে সক্রিয় ছিলেন তা বের করতে মোবাইল নেটওয়ার্কের তথ্য বিশ্লেষণ করে একটি দীর্ঘ তালিকা তৈরি করে ডিবি পুলিশ। তালিকাটি বড় হলেও এই সূত্রটি হয়ে ওঠে তদন্তের প্রথম কার্যকর সূত্র। শত শত নম্বর যাচাই করে বেরিয়ে আসে একটি সন্দেহজনক নম্বর, আর সেই নম্বরই তদন্তকে নিয়ে যায় হত্যার মূল পরিকল্পনাকারীদের দিকে। ডিবি সূত্র থেকে জানা গেছে সেই নম্বর থেকে যাকে ফোন করা হচ্ছিল তার অবস্থান ছিল ঠিক একই গলিতে। অবস্থান শনাক্ত করে শুরুতে 3 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিবি পুলিশ। প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে তারা ভেঙে পড়েন। পরে স্বীকার করেন পরিকল্পনা অনুযায়ী তারা মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছেন। ডিবি কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, একটি অস্পষ্ট ফুটেজ থেকে হত্যার সূত্র বের করা প্রথমে অত্যন্ত কঠিন মনে হচ্ছিল, তবে ধারাবাহিক বিশ্লেষণ ও প্রযুক্তির ব্যবহার এই দুয়ের সমন্বয়ে সেই কঠিন কাজ সম্ভব হয়েছে। ডিবির কর্মকর্তা বলেন, ওই ফুটেজে দেখা ব্যক্তির নাম বিল্লাল, আর ফোনের ওপার প্রান্তে ছিলেন তার ভাই আব্দুর রহিম। মুসাব্বিরকে গুলি করেছিলেন রহিম। ডিবি জানায়, মুসাব্বির গলিতে ঢুকছেন এই তথ্য বিল্লাল মুঠোফোনে জানিয়ে দেন রহিমকে। গলির ভেতরে আগে থেকেই ওত পেতেছিলেন রহিম ও তার সহযোগী জিন্নাত। মুসাব্বির কিছু দূর এগিয়ে যেতেই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে থাকা সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন। সবকিছু ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে। তারপর দ্রুত এলাকা ছাড়েন হামলাকারীরা।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিল্লাল, আব্দুর রহিম ও জিন্নাতকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আব্দুল কাদির ও মোহাম্মদ রিয়াজ নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই এই হত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন। গ্রেপ্তার 5 জনের মধ্যে বিল্লাল, আব্দুর রহিম ও আব্দুল কাদির আপন 3 ভাই। আব্দুল কাদির খুনিদের পালাতে সহায়তা করেছেন। ডিবির কর্মকর্তা বলেন, মুঠোফোনে কথা বলা 2 ব্যক্তিকে শনাক্ত করার পর গত 10 জানুয়ারি গাজীপুরের গাছা এলাকা থেকে জিন্নাত ও রিয়াজকে গ্রেপ্তার করা হয়। একই দিন মানিকগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বিল্লালকে। নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল কাদিরকে। আর 23 জানুয়ারি নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় শুটার আব্দুর রহিমকে। গ্রেপ্তার জিন্নাত আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, বিল্লালই হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা ও অস্ত্রের যোগানদাতা ছিলেন। জিন্নাতের জবানবন্দি অনুযায়ী হত্যার পর শুটাররা মহাখালীর একটি মাঠে গিয়ে অস্ত্র জমা দিয়ে ঘটনার নির্দেশদাতা জাহিদুলকে ফোনে বিষয়টি জানান। পরে আব্দুর রহিমকে কিছু টাকা দিয়ে এলাকা ছাড়তে বলা হয়। জবানবন্দিতে জিন্নাত আরও বলেন, তিনি বিল্লাল, রিয়াজ সহ উত্তরা 9 নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেলে অবস্থান নেন। সেখান থেকে নতুন 3টি মুঠোফোন কেনা হয়। এই মুঠোফোনগুলো কিনে দেন আব্দুল কাদের। একটি ফোন দিয়ে তাকে কক্সবাজারে পালাতে বলা হলেও তিনি গাজীপুরের গাছায় নিজ বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে বিল্লাল মানিকগঞ্জে নিজ বাড়িতে গিয়ে একটি তালাবদ্ধ ঘরের ঘরে লুকিয়েছিলেন। সন্দেহ হওয়ায় ডিবির সদস্যরা ঘরের তালা ভেঙে তাকে সেখান থেকে গ্রেপ্তার করেন বলে জানিয়েছে ডিবি। নাসিরুল ইসলাম বলেন, ডিবির সমন্বিত প্রচেষ্টায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা গেছে। একই সঙ্গে উদ্ঘাটিত হয়েছে পুরো ঘটনার রহস্য। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, হত্যার পেছনে দেশের বাইরে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা আরও বলেন, কারওয়ান বাজার ও আশপাশ এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ঘটনার 4.5 মাস আগে এই হত্যার পরিকল্পনা করা হয়। ওই সন্ত্রাসী নির্দেশে দায়িত্ব পান বিল্লাল ও জাহিদুল। পরে যুক্ত হন অন্যরা। তদন্ত সংশ্লিষ্টরা আরও জানান, এর আগেও একবার মুসাব্বিরকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। কয়েকদিন ধরে তার গতিবিধি নজরদারিতে রাখা হয়। সেই কাজের সঙ্গে রিয়াজও যুক্ত ছিলেন। প্রথম চেষ্টা ব্যর্থ হলে পরিকল্পনা বদলে জিন্নাত ও আব্দুর রহিমকে শুটার হিসেবে নিযুক্ত করা হয়েছিল। চুক্তি ছিল, হত্যার পর শুটার জিন্নাত পাবেন 3 থেকে 4 লাখ টাকা ও একটি মোটরসাইকেল, আর সমন্বয়কারী বিল্লালকে 12 থেকে 15 লাখ টাকা দেওয়ার পাশাপাশি মামলার খরচ বহনের আশ্বাস দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, জেনজি ডেইলি পলিটিক্স।